দিদি এই দেখো, আমি তোমাদের জন্য খুব ভালো একটা সম্বন্ধ নিয়ে এসেছি। ছেলেটা সত্যিই খুব ভালো, ওর অনেক বড় বিজনেস আছে, অনেক ধনী, আর আমি ভাবলাম এই ছেলেটাই আপনাদের মেয়ের জন্য সুপুত্র হবে। যাক, এটা তো তাহলে খুবই ভালো ব্যাপার। ঠিক আছে, তাহলে তুমি এই ছেলেটার সঙ্গেই কথাবার্তা বলো, আর ওর পরিবারের সঙ্গেও কথা বলো। আমি ওই বাড়িতেই আমার মেয়ের বিয়ে দেব। এই সুনিতা, দেখ পাত্রটাকে পছন্দ হয়েছে তো? হ্যাঁ মা, আমার তো ছেলেটাকে বেশ ভালো লাগছে। আর আমি কি বা বলবো, তুমি যেখানে বলবে আমি সেখানেই বিয়ে করতে রাজি আছি। তবে এই ছেলেটাকে আমার ভারী পছন্দ হয়েছে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। এদিকে যখন মেয়ে রাজি আছে তাহলে তো কোনো কথাই না। দিদি, তাহলে আমি পাত্রপক্ষের সঙ্গে কথা বলে নিচ্ছি। কিন্তু হ্যাঁ, একটা সমস্যা আছে। আসলে ছেলেটা বাড়িতে একাই, ওর বাবা নেই, আর ছেলেটার 8টা বোন আছে। এ কি বলছো? 8টা বোন? বাবারে বাবা, 8টা ননদ মিলে আমার মেয়েটাকে তো একেবারে ঝালাপালা করে দেবে। না না, আমি ওই পরিবারে আমার মেয়ের বিয়ে দেব না। আমি যদি ওই পরিবারে আমার মেয়ের বিয়ে দিই তাহলে তো আমার মেয়ে দুদিনের মধ্যেই ওই বাড়ির চাকরে পরিণত হবে। আরে না না দিদি, ওরা তো অনেক ধনী, আমার মনে হয় না আপনার মেয়ের সঙ্গে অত খারাপ ব্যবহার করবে বলে। যে যা তো সব কাজেই ব্যস্ত থাকে। মা, তুমি শুধু শুধু এত চিন্তা করছো কেন? আমি তো তোমাকে বলেছি আমি বড়লোক পরিবারে বিয়ে করতে চাই। আর আমার জন্য যখন এত বড়লোক পরিবার থেকে সম্বন্ধ এসেছে তাহলে আমি কেন না করতে যাব? ঘটক মশাই, আমার তরফ থেকে এই বিয়েতে হ্যাঁ আছে। আমি এই বিয়েতে রাজি আছি। আপনি ছেলের পরিবারের সঙ্গে কথা বলুন। সুনিতার কথা শুনে ঘটক মশাই খুশি হয়ে সেখান থেকে চলে যায়। আর কিছুদিনের মধ্যেই ঘটক মশাই দুই পরিবারের সঙ্গে কথা বলে আর সুনিতার সঙ্গে সুমনের বিয়ে ঠিক হয়। দেখতে দেখতে কিছু মাসের মধ্যেই সুমনের সঙ্গে সুনিতার বিয়ে হয়। আর বিয়ের পর সুনিতা তার বরের বড় গাড়িতে করে শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছায়। যাক, আমার এতদিনের স্বপ্ন পূরণ হলো। আমি তো বরাবর চেয়েছিলাম আমি একটা বড়লোক বাড়ির বউ হব। আর তাছাড়া আর আমার অনেকগুলো ননদ, তাতে কি হয়েছে? ননদগুলো যে যার কাজে ব্যস্ত থাকবে, কেউ বা পড়াশোনাতে ব্যস্ত থাকবে, কেউ বা অন্য কাজে। এখন কারোর কাছে অত সময় থাকে না যে আমাকে সবাই বিরক্ত করতে আসবে। আর তাছাড়া আমার এত বড়লোক শ্বশুর বাড়িতে কাজের বউ তো থাকবেই, তাই আমাকে বাড়ির কোনো কাজও করতে হবে না। আমি তো একেবারে রানী হয়ে থাকবো, রানী। সুনিতা মনে মনে এসবই ভাবনা চিন্তা করতে থাকে। কিন্তু সুনিতা এখনো পর্যন্ত ধারণা করতে পারে না তার সঙ্গে কি ঘটনা ঘটতে চলেছে। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে সুনিতা যখন শ্বশুরবাড়ির দরজার সামনে গিয়ে পৌঁছায় তখন সে দেখে যে দরজার সামনে তার শাশুড়ি মা অনামিকা দেবী এবং তার 8 ননদ প্রিয়াঙ্কা, সুস্মিতা, রমা, রূপা, দীপালি, সোনালী, অন্বেষা এবং পূজা দাঁড়িয়ে আছে। এই রূপা, শর্ত সামনে থেকে। আমি বড়, আমাকে প্রথমে দাঁড়াতে দে। মা, তুমি বৌদিকে বরণ করো, আর আমি বৌদির উপর ফুল ছড়িয়ে দিচ্ছি। তুমি তাড়াতাড়ি বৌদিকে বরণ করে ঘরের মধ্যে নিয়ে চলো। এই বলে প্রিয়াঙ্কা রূপাকে ঠেলা দিয়ে সামনে থেকে সরিয়ে দেয়, যার ফলে রূপা খুবই রেগে যায়। দিদি, আমার কিন্তু খুব জোরে লেগেছে। তুমি এভাবে আমাকে ঠেলে সরিয়ে দিলে কেন? মুখে বলতে পারো না? একবার তো বললেই হয়। একবার বললেই আমি সরে যেতাম। তুমি সবসময় আমার সঙ্গে এরকম করো। মা, দেখেছো তো তোমার বড় মেয়ে কিভাবে আমাকে ঠেলা মেরে সরিয়ে দিল? আমিও তো বৌদির মাথায় ফুল ছড়াবো বলে দাঁড়িয়ে আছি। আরে তোরা আবার শুরু হয়ে গেলি? চুপ কর। দেখতে পাচ্ছিস না নতুন বৌমা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, আর তোরা শুধু শুধু এখন ঝগড়া শুরু করেছিস? দয়া করে মুখটা বন্ধ কর, আর আমি তোদের বৌদিকে বরণ করি। দয়া করে মুখটা বন্ধ কর, আগে বৌদিকে বরণ করতে দে, তা না হলে বৌমা কতক্ষণ এরকম বাইরে দাঁড়িয়ে থাকবে? এই বলে অনামিকা দেবীর নতুন বৌমাকে বরণ করে বাড়িতে তোলে। আর এমন সময় সুনিতা তার 8 ননদের সঙ্গে আলাপ পরিচয় করতে শুরু করে। কিন্তু সুনিতা তার ননদগুলোর আচার ব্যবহার দেখে কেমন যেন বিরক্ত হয়ে ওঠে, আর সে নতুন হওয়ায় চাইলেও কিছু বলতে পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কাটে, আর সুনিতা সোফাতে বসে তার শ্বশুর বাড়িটা ভালো করে লক্ষ্য করতে শুরু করে। এমন সময় সে দেখে যে তার বড়লোক শ্বশুর বাড়িতে দেওয়ালে ফাটল ধরা আছে, আর সেই সাথে দেওয়ালের রংগুলো চটে গেছে। এমনকি যেই সোফার উপর সুনিতা বসে থাকে সেই সোফাটাও অনেক দিনের পুরানো এবং ছিঁড়ে যাওয়া। যা দেখে সুনিতা বলে, মা, বলছিলাম যে একটা কথা জিজ্ঞাসা করার ছিল, কিছু মনে করবেন না। আসলে এই সোফাটা তো অনেকটাই ছিঁড়ে গেছে, তবুও আপনারা এটাকে বাড়িতে রেখেছেন কেন? আর দেওয়ালের এরকম অবস্থা দেখে মনে হচ্ছে অনেক বছর আগে বাড়িটা রং করিয়েছিলেন, তাই রংগুলো সব চটে পড়ে যাচ্ছে। আরে বৌমা, তুমি কি জানো আমার মেয়েগুলো আমাকে কত বিরক্ত করে? ওদের জন্যই তো আমার এত সুন্দর বাড়ির এরকম অবস্থা। আমি তো তোমাদের বিয়ের জন্য বাড়িটা একেবারে নতুন করে রং করিয়েছিলাম, কিন্তু তোমার ননদগুলো মারপিট করে একেবারে সব কটা দেওয়ালের রং চটিয়ে ফেলেছে। আমার এত সুন্দর ভালো নতুন সোফাটাও তোমার ননদরা ছিঁড়ে ফেলেছে। মা,
তুমি আবার বৌদির সামনে আমাদেরকে কেন অপমান করছো? নতুন বৌদি বাড়িতে এসেছে, তুমি একটু আমাদের নামে ভালো কথা বলতে পারো তো। আমাদের ব্যাপারে এত আজে বাজে কথা বলার কি আছে? এই বলে সুনিতার ননদগুলো রাগ করে সেখান থেকে চলে যায়। আসলে সুনিতার শ্বশুর বাড়িটা ছিল অনেক বড়, আর সেই বাড়ির মধ্যে অনেক বড় বড় রুমও ছিল। কিন্তু সেই বড় বড় সুন্দর রুমগুলো সুনিতার ৮ ননদ যে যার মতো দখল করে রাখে, আর সেই সাথে বৌদির জন্য তারা সবাই মিলে একটা ছোটখাটো রুম সাজিয়ে রেখে দেয়। আর যা দেখে সুনিতা একেবারে চমকে ওঠে। এ কি, আমি এত বড়লোক বাড়ির বউ হয়ে গরিবদের মতো এরকম একটা ছোট ঘরে থাকবো? আমি তো ভেবেছিলাম আমি বিয়ের পর অনেক বড় সুন্দর রুমে থাকবো, যেখানে এসি থাকবে, দামি খাট থাকবে, ভালো ভালো আসবাবপত্র থাকবে, সোফা থাকবে, আরো অনেক কিছু। কিন্তু এ যে দেখছি আমার কপালে একটা ছোট রুম জুটেছে। আমার এই রুমটা একদমই ভালো লাগছে না। সুনিতা মনে মনে এসবই ভাবনা চিন্তা করতে থাকে। কি ব্যাপার, কি ভাবছো তুমি? কি আর ভাববো, তোমার ৮ বোন তো দেখতে পাচ্ছি আমাকে একেবারে পছন্দই করছে না। আমি তো ভেবেছিলাম বিয়ের পর আমি খুব সুখে থাকবো, কিন্তু তোমার ৮ বোন নিজের নিজের মতো বড় বড় রুম দখল করে নিয়েছে, আর আমাদেরকে এই ছোট রুমটা দিয়েছে। এখানে আমরা কিভাবে থাকবো? আরে সুনিতা, কই ছোট? আমার রুমটা তো আমার ছোট বলে মনেই হয় না, আর এখানেই তো আমি থাকি। আসলে আমার একটা বড় রুম ছিল, আর ওই রুমটা আমার বোনেরা দখল করে নিয়েছে। আর ওরা তো আমার বোন, ওদেরকে তো আর আমি বারণ করতে পারি না, তাই না? সেই জন্য আমাকে এই রুমেই থাকতে হয়। আর আজকে থেকে তুমি আমার সঙ্গে এই রুমেই থাকবে, তবে এখানে তোমার কোনো অসুবিধা হবে না। এভাবেই কথা বলতে বলতে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকাল হতে না হতেই প্রিয়াঙ্কা, রূপা, পূজা, সোনালী ৪ ননদ মিলে তাদের বৌদিকে ডাকাডাকি করতে শুরু করে। দেখেছিস, আমাদের নতুন বৌদি এখনো ঘুমাচ্ছে, আমরা বরং বৌদির গা থেকে কম্বলটা খুলে নিয়ে চল। এই বলে প্রিয়াঙ্কা এবং তার বাকি ৩ বোন সুনিতাকে বিরক্ত করতে শুরু করে। আর তাদের চিৎকার চেঁচামেচির আওয়াজে সুনিতা ঘুম থেকে উঠে বসে। আরে কি হয়েছেটা কি? তোমরা এরকম ভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে বলো তো? এত সকাল সকাল আমাকে ডাকাডাকি করছো? আমাকে কি একটু শান্তি করে ঘুমাতে দেবে না তোমরা? আরে বৌদি, তাড়াতাড়ি ওঠো, আজকে তোমার প্রথম রান্না, আর তোমাকে তো সবার জন্য রান্না করতেই হবে। আমরা ৮ বোন, মা, দাদা সবাই তোমার হাতে রান্না খাওয়ার জন্য অপেক্ষা করছি। কি, আমি কেন রান্না করতে যাব? তোমাদের এত বড়লোক বাড়িতে নিশ্চয়ই কোনো কাজের বউ আছে, তো তাহলে সেই তো খাবার রান্না করবে, আমি কেন রান্না করব? বৌদি, আমার মনে হচ্ছে তুমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলে। তুমি বড়লোক বাড়ির বউ হয়ে এসেছো, এখানে কোনো কাজকর্ম করতে হবে না, এটা তোমার ভুল ধারণা। আমাদের বাড়িতে কোনো কাজের বউ নেই, তাই তোমাকে এই সব কাজ করতে হবে। প্রিয়াঙ্কার এরকম কথা শুনে সুনিতা একেবারে চমকে ওঠে। তাই সে তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে যায়। আর সে রান্নাঘরে যেতে না যেতেই তার ৮ ননদ সেখানে গিয়ে হাজির হয়। আর তারা ৮ জন মিলে নিজের নিজের পছন্দের খাবারের নাম বলতে শুরু করে। বৌদি, আমার জন্য কিন্তু চিকেন কষা আর লাচ্ছা পরোটা বানাবে, কেমন? আর আমি তোমাকে বলে দিচ্ছি বাকিরা কে কি খেতে পছন্দ করে। মা কিন্তু বিরিয়ানি খাবে, তুমি মায়ের জন্য বিরিয়ানি রান্না করো, দাদাও বিরিয়ানি খেয়ে নেবে, অসুবিধা নেই। আর আমি আমার খাবারের নাম তো বলেই দিলাম। সুস্মিতা পকোড়া খেতে পছন্দ করে, তুমি ওর জন্য চিকেন পকোড়া, আলুর পকোড়া, পেঁয়াজের পকোড়া এগুলো বানিয়ে দিও। আর রূপা তো আবার বালিশ পরোটা খেতে ভালোবাসে। এভাবে প্রিয়াঙ্কা সবার পছন্দের খাবারের নাম সুনিতাকে বলতে থাকে। দূর, আমি তো ভেবেছিলাম আমাকে শ্বশুর বাড়িতে এসে কোনো রান্না বান্না করতে হবে না। আমার শ্বশুর বাড়িতে এতগুলো মেয়ে থাকতে সবাই আমাকে দিয়ে সব কাজ করাবে। তাহলে আমার ৮টা ননদ, ওরা তো চাইলেই আমাকে হাতে হাতে সাহায্য করতে পারি। এত বড়লোক বাড়িতে বিয়ে হলো আর একটা কাজের বউ নেই। আমি এই ব্যাপারটা দেখে খুবই অবাক হচ্ছি। এভাবেই সুনিতা শ্বশুর বাড়িতে গিয়ে পুরোপুরি ভাবে ফেঁসে যায়, কারণ এখন তাকে শ্বশুর বাড়ির সমস্ত কাজকর্ম একা হাতে করতে হয়। আর কিছুক্ষণের মধ্যেই তার রান্নাবান্না হয়ে গেলে সুনিতা একা হাতে বাড়ির সবাইকে খাবার পরিবেশন করে খাওয়ায়। আর বাড়ির মেয়েরা যে যার মতো খাবার খেয়ে চুপচাপ হাত ধুয়ে নিজেদের রুমে চলে যায়, যার ফলে সুনিতাকে একা একা সবার এঁটো বাসন ধুতে হয়। বলছি বৌদি, আজকে অনেক বেশি খাবার খেয়ে ফেলেছি, তোমার হাতের রান্নাগুলো কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। আমরা বলতে ভুলে গেছি বলে তোমাকে আবার বলতে এলাম, তুমি ভালো করে বাসনগুলো ধুয়ে ফেলো, কেমন? আর বৌদি, বিরিয়ানিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছে। এত বিরিয়ানি খেয়েছি মনে হচ্ছে রাত্রিবেলা আর কিছু খেতেই পারবো না। আচ্ছা বৌদি, তুমি কাজ করো, কেমন? আমি গিয়ে একটু ঘুমাই। এই বলে তারা সেখান থেকে চলে যায়। আর সুনিতা মনে মনে ভাবে, সবাই যে যার মতো খাওয়া দাওয়া করে উঠে চলে গেল, কেউ তো আমার হাতে হাতে একটু কাজ করতেও এলো না। বাড়িতে এরকম ৭টা ৮টা মেয়ে থাকতে বাড়ির বউকেই কেন সবকিছু করতে হবে? ওরা তো চাইলেও কেউ একজন বাসনগুলো মেজে দিতে পারতো।
এভাবেই সুনিতা মনে মনে নানান ভাবনা চিন্তা করতে করতে বাড়ির কাজকর্ম করতে থাকে। দেখতে দেখতে এভাবেই বিকাল হয়ে আসে আর সারাদিন সুনিতাকে ঘরের কাজকর্ম করতে হয়। সে নিজের জন্য বিশ্রাম করার সময়টুকু পায় না। এভাবেই আরো কিছুদিন কাটে। একদিন, বাপরে বাপ, এই কিছুদিন আগেই তো কতগুলো জামা কাপড় পরিষ্কার করলাম, আবার এখন এতগুলো জামা কাপড় জমে গেছে। জানি না এত জামা কাপড় আমি কখন পরিষ্কার করে শুকাতে দেব। এই জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেলে আমাকে তো আবার রান্নাও করতে হবে। ঠিক এমন সময় সেখানে সুনিতার দুই ননদ আসে। বৌদি, তুমি দাদার মায়ের জামা কাপড় এনেছো, আর আমাদের বোনেদের জামা কাপড়গুলো নিয়ে আসোনি কেন? আমাদের জামা কাপড়গুলো কিন্তু খুব নোংরা হয়েছে, তুমি ভালো করে ধুয়ে দাও। আচ্ছা, তোমরা এতগুলো মেয়ে বাড়িতে কি করতে আছো বলো তো? একটা না একটা তো কিছু কাজ তো করতেই পারো। তোমাদের তো হাত পা সবই সুস্থ সবল আছে, তা সত্ত্বেও তোমরা শুধু খাওয়া দাওয়া করো আর এক জায়গায় পড়ে থাকো। তোমাদের নিজেদের জামা কাপড়টুকু তোমরা পরিষ্কার করতে পারো না? বৌদি, এতদিন ধরে তো আমরাই সবকিছু করে এসেছি, এখন তুমি যখন চলে এসেছো তখন আমরা তো একটু বিশ্রাম করবই। আর তাছাড়া আমাদের বাড়ির কাজকর্ম করতে ভালো লাগে না। দেখো, আমার মুখে মুখে কিন্তু একদম তর্ক করবে না। একেই তো আমি সারাদিন এত কাজকর্ম করি বলে আমার মাথা গরম হয়ে থাকে, তার উপর তোমরা 8 বোন মিলে আমাকে খুবই বিরক্ত করো। জানি না তোমরা কেন এরকম হয়েছো। আমি তো জানি বাড়িতে এতগুলো মেয়ে থাকলে বাড়ির কাজ নিয়ে কখনো সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু তোমরা যে এতটা কুড়ে আমি জানতাম না। এভাবে সুনিতা তার দুই ননদকে কথা শোনাতে থাকে। আর ঠিক তখনই সেখানে সুনিতার শাশুড়ি মা অনামিকা দেবী চলে আসে। বৌমা, তুমি কেন আমার মেয়েদেরকে কথা শোনাচ্ছ? তুমি থাকতে আমার মেয়েরা কেন কাজ করতে যাবে? তুমি যখন এই বাড়ির বৌমা হয়ে এসেছো তখন তোমাকেই সব কাজ করতে হবে। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে সুনিতার চোখে জল চলে আসে। এভাবেই কিছুদিন কাটে আর সকাল থেকে রাত পর্যন্ত সুনিতা বাড়ির চাকরের মতো খাটাখাটনি করতে থাকে। আর রাত্রিবেলা সে যখন নিজের রুমে ঘুমাতে যায় তখন সে তার স্বামীর সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়। কি, এবার নিশ্চয়ই তুমিও আমাকে কথা শোনাবে, তাই তো? সারাদিন তোমার 8 বোন, তোমার মা আমাকে কথা শোনায়, এখন তুমিও বলবে নিশ্চয়ই আমার হাতে রান্না পছন্দ হয়নি, কিংবা আমার জামা কাপড় ধোয়া তোমার পছন্দ হয়নি, তাই তো? আরে না না, আমি তোমাকে কেন কথা শোনাতে যাবো? দেখো, ওরা তো ওরকমই, তুমি ওদের কথা কিছু মনে করো না। আর আমার মা তো ওদেরই সবসময় সাথ দেয়, তুমি দয়া করে ওদের কথাতে কিছু মনে করো না প্লিজ। আমি ওদেরকে বুঝিয়ে দেবো। আর তাছাড়া কিছুদিন পরেই তো আমি ওদের জন্য পাত্রের সন্ধানও করবো। সুমনের কথা শুনে সুনিতা খুবই খুশি হয়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর দেখতে দেখতে কিছু সপ্তাহের মধ্যেই সুমন তার 8 বোনের একসঙ্গে বিয়ে দেয়। আর বিয়ের পর তারা যে যার মতো শ্বশুর বাড়িতে চলে যায়, যার ফলে সুনিতা এবার শ্বশুর বাড়িতে হাসি খুশি সংসার করতে থাকে। মা, আমার যে মাসির মেয়ে আছে না, যার কথা বলেছিলাম কয়েকদিন আগে, ওর জন্য বিয়ের সম্বন্ধ খুঁজছে। আমি রজতের কথা বলেছি, ভালো করেছি না মা বলুন? আমরা 2 বোন একসাথে থাকতে পারবো। অঞ্জনার কথা শেষ হওয়ার আগেই তার দেওর রজত সেখানে চলে আসে। তোমার এত বড় সাহস কিভাবে হয় বৌদি, যে তুমি আমাকে না জানিয়ে আমার বিয়ের ব্যবস্থা করে দিয়েছো? এই জন্যই মা তোমাকে পছন্দ করে না। আর তাছাড়া আমি এমন কাউকে বিয়ে করবো যার অনেক পয়সা হবে। তোমাকে নেই আমাদের সংসারে এমনি কত ঝামেলা, আবার তুমি চাও আরেকটা গরিব মেয়েকে নিয়ে আসি? অসম্ভব ব্যাপার। এসব তুমি কি বলছো ভাই? আমি তোমার বৌদি হই, বৌদি মায়ের মতো হয়, আর তুমি আমাকে এভাবে অপমান করছো। কি ভুল বলেছে আমার ছেলে? তুমি যদি সত্যি ওর মায়ের মতো হতে তাহলে এমন সিদ্ধান্ত নিতে কখনো? আর আমার ছেলে আমার পছন্দের মেয়েকে বিয়ে করবে। আমি নিজে মেয়ে পছন্দ করে নিয়েছি মা। সোশ্যাল মিডিয়াতে আমাদের আলাপ হয়েছে। ওর নাম লুসি। ও ডলারে কামাই, ডলারে। আমাদের থেকে অনেক বেশি পয়সা কামাই। ওর সাথে দেখা করতে আমি বিদেশে যাব আর একেবারে বিয়ে করে নিয়ে আসবো। আমাদের সব প্ল্যান হয়ে গেছে, তাই জন্যই বিদেশে যাওয়ার খরচা হিসেবে তোমার থেকে টাকা চাইতে চেয়েছিলাম। ছেলের কথায় মনিকা দেবী অবাক হলেও মনে মনে খুশি হয় এই ভেবে যে এবার তাদের বাড়িতে বড়লোক বৌমা আসবে। তার বড় ছেলের বিয়েতে তার কোনো কথাই শোনেনি তার স্বামী। একটা গরিব ঘরের মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিল তার বড় ছেলের। সেই থেকে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য লেগেই থাকতো। মনিকা দেবী তার জমানো পুঁজি থেকে তার ছোট ছেলে রজতকে বিদেশে যাওয়ার জন্য বেশ কিছু টাকা দেয়। রজত বিদেশে চলে যায়। অঞ্জনা বাপের বাড়িতে বোনের বিয়ে নিয়ে দেওয়া কথা রাখতে পারেনি বলে তাই তার মন খুবই খারাপ হয়ে যায়। তুমি মন খারাপ করো না বৌমা, ওরা যা করে করুক। আজ নয়তো কাল ওরা ঠিকই বুঝতে পারবে যে একটা সংসারে তোমার মতো মেয়ের কতটা দরকার। সবসময় টাকা দিয়ে সবকিছু বিচার করা যায় না, মানুষের চরিত্র তো কখনোই নয়। এই বলে তপন বাবু সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে বেশ অনেকগুলো দিন কেটে যায়। রজত লুসিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে।
লুসির চালচলন, কথাবার্তা, পোশাক আশাক সবই একদম বিদেশি হিরোইনদের মতো ছিল। তাকে দেখে একেবারেই পছন্দ হয়ে যায় মনিকা দেবীর। তুই কত মিষ্টি বউ এনেছিস রে রজত, আমি তো ভাবতেই পারছি না আমার ঘরে এমন বৌমা এসেছে। আমি নিজে পছন্দ করেও এমন বৌমা আনতে পারতাম না। আর ভাগ্যিস তুই তোর বাবা আর তোর ভিখারি বৌদির কথা শুনে আরেকটা ভিখারিকে বাড়িতে আনিসনি। মনিকা দেবী কথায় কথায় অঞ্জনা এবং লুসির তুলনা করে। সুযোগ পেলেই অঞ্জনাকে লুসির সামনে অপমান করে। লুসিও সেই সুযোগে অঞ্জনাকে দিনের পর দিন অপমান করতে থাকে। তার ছোট ছোট কাজও সে অঞ্জনাকে দিয়ে করায়। অঞ্জনার একটি ছোট মেয়ে ছিল, তাকেও লুসি একদমই পছন্দ করতে পারত না। একদিন অঞ্জনা তার মেয়ের জন্য খাবার বানিয়ে নিয়ে যাচ্ছে, এমন সময় লুসি রান্নাঘরে এসে বলে, এই তুমি এই খাবারগুলো কোথায় নিয়ে যাচ্ছ? আমরা কেউ এখনো এক কাপ চা পর্যন্ত পেলাম না, আর তুমি থালা সাজিয়ে খাবার নিয়ে যাচ্ছ। যাও, এটা আমাকে দাও, এক্ষুনি দাও বলছি, এটা আমি খাবো, আমি খুব হাংরি ফিল করছি। কিন্তু এখানে তো শুধু একটা রুটি আর একটু দুধ আছে, আমার মেয়েটার জন্য নিয়ে যাচ্ছি, এত বেলা হয়ে গেছে, আর ও তো খুবই ছোট। বলো। ও মাই গড, ওটা তোমার মেয়ে নয়, ওটা রাক্ষস। ওই 5 বছরের মেয়েটা এতটা দুধ খাবে? ওর ফাদার এই ফ্যামিলিতে অল্প টাকা দেয়। এই বলে লুসি অঞ্জনার মেয়ে কৌশিকের জন্য রাখা সমস্ত দুধ খেয়ে নেয়। ওদিকে বাচ্চা কৌশিকী খিদের জ্বালায় কাঁদতে থাকে। অঞ্জনা খুবই অসহায় বোধ করে, কিন্তু তার কিছুই করার থাকে না। সে এই সমস্ত কথা তার স্বামী সুমিতকে বলে। আমি কি করব বলো অঞ্জনা, একই তোমার বাপের বাড়ি অনেক গরিব, তার উপর আমার সংসারে এতজন খায় আর টাকা দেয় একজন। ওরা আমাদের এই বাড়িতে থাকতে দিয়েছে, এটাই অনেক। তুমি একটু সহ্য করে নাও। থাকতে দিয়েছে মানেটা কি? এটা তো তোমারও বাড়ি, তোমার বাড়িতে তো তোমার থাকার সম্পূর্ণ অধিকার আছে সুমিত। এটা আমার বাড়ি আর নেই অঞ্জনা। লুসি আর রজত জানি না কিভাবে মাকে দিয়ে সমস্ত সম্পত্তি নিজেদের নামে করিয়ে নিয়েছে। এমনকি বাবাও আগে থেকে কিছুই জানতো না, কালই কোর্টের কাগজ আসার সময় জানতে পেরেছি। এই কথা শুনে অঞ্জনা আকাশ থেকে পড়ে আর লুসিকে কেমন যেন ভয় পেতে শুরু করে। সে লুসির সব কথা শুনে চলে। লুসি যা বলে সেটাই তাড়াতাড়ি করে দেয়। এভাবেই দিন কাটতে থাকে। একদিন অঞ্জনা লুসির জামা কাপড় আয়রন করছে, এমন সময় অঞ্জনার মেয়ে কৌশিকী এসে লুসির একটি জামা স্ত্রী দিয়ে পুড়িয়ে ফেলে। এই দেখে লুসি প্রচন্ড রেগে যায় এবং অঞ্জনার মেয়েকে খুবই মারধর করতে থাকে। কাকিমা, আমার লাগছে, কাকিমা আমাকে ছেড়ে দাও, আমার খুব লাগছে, আমি আর কখনো এরকম করব না, আমি সত্যি বলছি। লুসি কোনো কথাই শোনে না। অঞ্জনা এসে বাধা দিতে গেলে তাকেও সে মারতে থাকে। আঘাত পেয়ে তাদের অবস্থা খারাপ হয়ে গেলেও লুসি কিছুতেই থামে না। তখনই সেখানে মনিকা দেবী চলে আসে। আরো মারো এদেরকে, আরো মারো, সারাদিন খাবে আর জিনিস নষ্ট করবে। এটা আমার ফ্রেন্ডের গিফট করা একটা ব্র্যান্ডেড ড্রেস ছিল, আর এই মেয়েটা সেটা পরিয়েছিল। আমি এদেরকে আমাদের বাড়িতে রাখতে চাই না। আমাদের টাকায় বসে বসে খাবে, পড়বে, আর আমাদের জামা নষ্ট করবে। তোমরা আজই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তপন বাবু অনেক আটকানোর চেষ্টা করলেও লুসি, রজত এবং মনিকা দেবী তিনজনে মিলে সুমিত এবং তার পরিবারকে বাড়ি থেকে বের করে দেয়। তারা টাকার অভাবে একটি হোটেলে কাজ করতে থাকে এবং সেখানেই দিন কাটাতে থাকে। এইভাবেই বেশ কিছুদিন কাটে। আর অন্যদিকে সুমিত এবং অঞ্জনা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর লুসি নিজের আসল রূপ দেখাতে শুরু করে। একদিন মনিকা দেবী আর তপন বাবু বসেছিল, এমন সময় হাজব্যান্ড ওয়াইফ মিলে বসে বসে টিভি দেখলে ঘরের কাজ কে করবে শুনি? এখন তো বাড়িতে মেড নেই, তাহলে কি আমার কাজ আমি একাই করব? তাড়াতাড়ি ঘরগুলো পরিষ্কার করো, আমার জন্য খাবার বানিয়ে নিয়ে এসো। তুমি এসব কি বলছো বৌমা? আমরা তোমার শ্বশুর শাশুড়ি, কোথায় তুমি আমাদের সেবা করবে তা না করে তুমি আমাদের কাজ করতে বলছো? শ্বশুর শাশুড়ি মাই ফুট। অনেকদিন এসব জামা সহ্য করেছি, আর নয়, এটা আমার আর রজতের বাড়ি, এখানে আপনাদেরকে ফ্রিতে থাকতে দেব না আমি। মনিকা দেবী লুসিকে তার ব্যবহারের জন্য বকাবকি করতে থাকলে লুসি সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর একটা লাঠি নিয়ে এসে তার শাশুড়ি মাকে মারতে থাকে। তার শ্বশুর মশাই আটকানোর চেষ্টা করলে লুসি তাকেও মারধর করে। এসব কথা রজতের কানে যদি চাই, তাহলে দেখবেন আমি কি করি। লুসির অত্যাচার দিনের পর দিন বাড়তেই থাকে। সে ছোট বড় জ্ঞান না করেই
কথায় কথায় মনিকা দেবী আর তপন বাবুর গায়ে হাত তোলে, তাদেরকে ঠিকভাবে খেতেও দেয় না। এভাবেই আরো কিছুদিন কাটে। লুসি, আমি অফিসের কাজে 2 দিনের জন্য শহরে যাচ্ছি, তুমি ভালো থেকো আর বাবা মার খেয়াল রেখো, বুঝলে? আর তাছাড়া আমি তাড়াতাড়ি চলে আসবো, কোনো অসুবিধা হবে না। ভাই রজত, তুমি তো জানো আমার একা একা থাকতে ভয় করে, আর আমি বাবা মায়ের অনেক কেয়ার করি। তুমি প্লিজ যেও না রজত, আই উইল মিস ইউ। আরে বাবা, 2 দিনের ব্যাপার তো, আমি যাবো আর আসবো, আর তুমি একা কেন থাকবে? বাবা মা তো আছেই। এই বলে রজত সেখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পরেই জন নামের একটি বিদেশি যুবক লুসির সঙ্গে দেখা করতে আসে। জন এবং লুসির বন্ধুত্ব দেখে তপন বাবু এবং মনিকা দেবীর ঠিক বলে মনে হয় না। এটা কি বৌমা? তুমি আমার ছেলেকে ঠকাচ্ছ? ছি বৌমা, ছি! তুমি এটা কি করে করতে পারছো? এটা আমার বয়ফ্রেন্ড, আর এর সামনে তোমরা আমাকে জ্ঞান দিতে এসেছো? তোমাদের সাহস তো কম নয়। লাঠির বাড়িগুলো কি ভুলে গেছো? দাঁড়াও, তোমাদের আবার টনিক দিতে হবে। এই বলে তারা হাসাহাসি করতে থাকে, আর তারা পার্টি করবে বলে বয়স্ক তপন বাবুকে মদ এবং মাংস আনতে পাঠায়। তপন বাবু কোনোদিনও মদ ছুঁয়েও দেখেনি, তাই সে কিছুতেই মদ আনতে যেতে রাজি হয় না। তার বারবার না করায় লুসি তাকে আবার মারতে থাকে, আর মারের ভয়ে তপন বাবু মদ আনতে চলে যায়। মদের দোকানে তাকে দেখে আশেপাশের লোকজন খুবই অবাক হয়। কি ব্যাপার তপন বাবু, আপনি কি এখানে পথ ভুলে চলে এসেছেন নাকি? আমার বাবা তো বলে যে আপনি নাকি কখনো মদও ছুঁয়ে দেখেননি, আর আজ মদের বোতল কিনতে চলে এলেন যে? এটা আমার জন্য নয় রে রাজু, এটা আমার বিদেশি বৌমার জন্য। তার বিদেশি বন্ধু এসেছে, তাদের সাথে পার্টি করবে, তাই আমাকে এসব আনতে পাঠিয়েছে। তার কথা শুনে সবার খুবই খারাপ লাগে। তপন বাবু কাঁদতে কাঁদতে সেখান থেকে মদ নিয়ে বাড়ি ফিরে আসে। এভাবেই রজতের বাড়ি না থাকার সুযোগে লুসি এবং জন তাদের বাড়িতে পার্টি করে এবং মদ খায়। তপন বাবু এবং মনিকা দেবী অনেক সাহস করে রজতকে এই কথা বলে। আরে মা, ওরা বিদেশি, ওদের এটাই কালচার। আমাদের বাড়িতে বিয়ে করেছে বলে নিজেদের কালচার ভুলে যাবে, তা আবার হয় নাকি? তুমি ওসব ছাড়ো। লুসির অত্যাচার দিনের পর দিন বাড়তেই থাকে। ওদিকে দুবেলা দুমুঠো খাবারের জন্য প্রাণপাত করতে হয় সুমিত এবং অঞ্জনাকে। তাদের মেয়েটাকেও ঠিকভাবে খাওয়াতে পারে না। এমনই একদিন জন এবং তার এক বন্ধু সেই হোটেলে খাবার খেতে আসে। খেতে খেতে তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এইভাবে হোটেলের ফুড খেতে আর হোটেলে থাকতে আমার ভালো লাগছে না একদম। লুসি ডার্লিং, ওর স্বামী আর শ্বশুর বাড়ির লোকজনকে মেরে নিজের নামে পুরো প্রপার্টি করে ফেললেই আমরা ওখানেই আরাম করে থাকতে পারবো, কোনো চিন্তা থাকবে না। তাদের কথাগুলো অঞ্জনা শুনতে পায়। সে খুব ভয় পেয়ে যায় এবং তার স্বামীকে সব কথা বলে। ওদিকে রজত বাড়ি ফিরে তার বাবা মায়ের গায়ে মারের দাগ দেখে লুসিকে প্রশ্ন করলে লুসি জনকে ডেকে পাঠায় এবং তারা সবাই মিলে রজতকে বেঁধে মারতে থাকে। লুসি এমন কেন করছে রজত জানতে চাইলে লুসি তাকে বলে, চুপচাপ নিজের সমস্ত প্রপার্টি আমার নামে করে বাবা মাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যা, না হলে কিন্তু তাহলে প্রাণে বেঁচে যাবি, আর না হলে তুই বুঝতেই পারছিস কি হতে চলেছে। আমি দয়ালু হলেও জন কিন্তু একদমই দয়া মায়া বোঝে না। তুমি আমাদের মারবার কেউ ধরতেও পারবে না? পুলিশ কি অতই বোকা নাকি? আমাদের বাড়ি আমি কিছুতেই তোমার নামে করব না। তুই না করলে আমি নিজেই করে নেব। তোদের সব কথাকে গাড়িতে বসিয়ে গাড়িটা নদীতে ফেলে দেব, আর পুলিশ ভাববে গাড়ি অ্যাক্সিডেন্ট করে তোরা মারা গেছিস। তোর সম্পত্তির পুরোটাই আমি পেয়ে যাব। তাই বলছি তাড়াতাড়ি সাইন করে দে, না হলে তোর চোখের সামনে তোর বাবা মাকে গলায় দড়ি দিয়ে মেরে ফেলবো। এই বলে লুসি এবং জন রজতকে খুবই মারতে থাকে। তখনই গুলির আওয়াজে তারা ভয় পেয়ে যায়। তারা অঞ্জনা এবং সুমিতের সঙ্গে পুলিশকে দেখে ভয় পেয়ে যায়। অনেকদিন ধরে তোদের খুঁজছি, শেষমেশ তোরা ধরাই পড়ে গেলি। তোদের এতক্ষণ ধরে বলা সমস্ত কথা আমি আড়াল থেকে লুকিয়ে রেকর্ড করে নিয়েছি, আর পালিয়ে বাঁচতে পারবি না। এরা কারা ইন্সপেক্টর? আপনি এদেরকে কেন খুঁজছিলেন? ওটা দাগি আসামি। এটা এভাবেই অনেক দেশের ছেলেকে জালে ফাঁসিয়েছে, আর তাদের সমস্ত টাকা পয়সা নিয়ে তাদেরকে মেরে ফেলেছে। আজ এই মহিলাটার জন্যই ওরা ধরা পড়লো, আর আপনারাও প্রাণে বেঁচে গেলেন। অঞ্জনা এবং সুমিতকে দেখে তারা কান্নায় ভেঙে পড়ে। তারা সবাই মিলে অঞ্জনা এবং সুমিতের কাছে ক্ষমা চায়। লুসি আর রজতের নামের দলিল পরিবর্তন করে সুমিত এবং রজতের নামে করা হয়। অঞ্জনা সকলকে অনেক সেবা যত্ন করে এবং এভাবেই তারা আগামী দিনগুলো আনন্দে অতিবাহিত করতে থাকে।